আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের জার্মান ভাষার আজকের 20তম ক্লাসে। এতদিনে আমরা 19টা ক্লাস শেষ করে ফেলছি। তো আজকে তারই ধারাবাহিকতায় আমরা করব আমাদের 20 নম্বর ক্লাস। সো আমাদের আজকের ক্লাসের টপিক হলো অ্যাকুজাটিভ প্রিপোজিশন। তো ক্লাস শুরু করার আগে সর্বপ্রথম আমাদের জানতে হবে যে আমাদের আজকের ক্লাসে আমরা কি কি শিখব বা আমাদের লেকশন গোল। সো আজকের ক্লাসে আমরা শিখব যে প্রিপোজিশন কি, তারপর অ্যাকুজাটিভ প্রিপোজিশন কি, অ্যাকুজাটিভ প্রিপোজিশন কোথায় ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, অ্যাকুজাটিভ প্রিপোজিশনের কাজ কি, তারপর অ্যাকুজাটিভ প্রিপোজিশন কি জন্য ব্যবহার করা প্রয়োজন, এ টু জেড সবকিছু শিখতে পারবো আমরা আমাদের আজকের এই ক্লাসে। সো এই যে আপনারা এত সুন্দর আমাদের একটা শীট দেখতেছেন বা ওয়ার্কশিট দেখতেছেন, এটা যদি আপনাদের প্রয়োজন হয়, অর্থাৎ আজকের ক্লাসের পিডিএফটা যদি আপনাদের প্রয়োজন হয়, তাহলে কি করতে হবে? শেষ পর্যন্ত আমাদের ক্লাসটা দেখতে হবে, কারণ আমাদের এই পিডিএফ গুলো লক করা থাকে। সো আপনার যখন পাসওয়ার্ড প্রয়োজন হবে, পাসওয়ার্ডটা আমাদের ক্লাসের 2টা পার্টে দেওয়া থাকবে। ধরতে পারেন যে সম্পূর্ণ পাসওয়ার্ডটা হলো এখানের অ্যাকুজাটিভ প্রিপোজিশন, ঠিক আছে? এখানে অ্যাকুজাটিভ যেটুক সেটুক ধরনের প্রথম অংশে দেওয়া থাকবে। আমাদের ক্লাসের প্রথম অংশে অ্যাকুজাটিভ দেওয়া থাকবে, শেষ অংশে প্রিপোজিশন দেওয়া থাকবে। যখন আপনারা এই দুইটা একসাথে লিখবেন, তখন আমাদের পিডিএফটা ওপেন হবে। সো পিডিএফ যদি পেতে চান, লগ যদি খুলতে চান, তাহলে কি করতে হবে? শেষ পর্যন্ত আমাদের ক্লাসটা দেখতে হবে। তো আর বেশি কথা না বলে আমরা এখনই চলে যাব আমাদের আজকের ক্লাসে। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের জার্মান ভাষার 20তম ক্লাসে। তো আজকের ক্লাসটা অনেক অনেক বেশি ইন্টারেস্টিং হবে, কারণ আজকের ক্লাসটাতে আমরা অ্যাকুজাটিভ প্রিপোজিশন নিয়ে কথা বলবো, আলোচনা করব। তাই আমি আশা করব আপনারা ক্লাসটা একদম শেষ পর্যন্ত দেখবেন। সো সর্বপ্রথম যদি আসি যে আজকে যে টপিকটা নিয়ে আমরা ক্লাস নিব, সেটা হলো কি? অ্যাকুজাটিভ প্রিপোজিশন। ওকে, তো সর্বপ্রথম আমাদের জানতে হবে যে প্রিপোজিশন কি, হোয়াট ইজ এ প্রিপোজিশন। ওকে, তো সহজ ভাষায় যদি বলি, ইংরেজি প্রিপোজিশন শব্দটির দুটি অংশ নিয়ে গঠিত। একটা কি? প্রি। প্রি অর্থ আগে, প্লাস পজিশন। পজিশন অর্থ অবস্থান। হ্যাঁ, ইংরেজিতে প্রিপোজিশন শব্দ কয়টা অংশ নিয়ে গঠিত? 2টা অংশ নিয়ে গঠিত। যেটা প্রথমটা সেটা হলো কি? প্রি। ঠিক আছে, প্রি অর্থ আগে। আর দ্বিতীয়টা পজিশন। পজিশন অর্থ অবস্থান। অর্থাৎ যে শব্দ নাউন, যেটা হলো কি বিশেষ্য বলে, তারপর প্রোনাউন, যেটা বাংলায় সর্বনাম বলে, এর আগে বসে বাক্যের অন্য শব্দের সাথে ওই নাউন বা প্রোনাউনের সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। সহজ ভাষায় বলতে গেলে যে যেই শব্দ নাউন বা প্রোনাউনের আগে বসে, ঠিক আছে, যেই শব্দ নাউন বা প্রোনাউনের আগে বসে বাক্যের অন্য শব্দের সাথে নাউন ও প্রোনাউনের যে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। ঠিক আছে, ধরেন প্রিপোজিশন এমন একটা জিনিস যেটা কি বাক্যে নাউন বা প্রোনাউনের আগে বসবে, বসে কি করবে? যে এখানে একটা বাক্যের মধ্যে আলাদা আলাদা শব্দ দিয়ে একটা বাক্য গঠিত হয়। ঠিক আছে, তার মধ্যে নাউন থাকতে পারে, প্রোনাউন থাকতে পারে। তো এই যে এইগুলা নাউন, প্রোনাউন এবং অন্যান্য শব্দ, এইগুলার মধ্যে একটা সম্পর্ক স্থাপন করার জন্য, হ্যাঁ, বা শ্রুতিমধুর করার জন্য যে জিনিসটা ব্যবহার করা হয় সেটা হলো প্রিপোজিশন। ওকে, তো যেটা হলো আন্তর্জাতিক সংজ্ঞা, সেটা হলো কি? প্রিপোজিশন হলো সুপার গ্লু। হ্যাঁ, মানে ওই যে আমরা বলি না সুপার গ্লু বা আঠা, এরকম। হ্যাঁ, মানে এটা হলো কোনো কিছু জোড়া লাগানোর জন্য ব্যবহৃত হয়, যেটা কি সুপার গ্লু বা আঠার মতো। এটি বাক্যের বিভিন্ন এলোমেলো শব্দকে জোড়া লাগিয়ে একটি অর্থপূর্ণ বাক্য তৈরি করে। ঠিক আছে, প্রিপোজিশনের কাজটা কি? একটা বাক্যের মধ্যে বিভিন্ন শব্দ থাকতে পারে। এখন এটা তো এলোমেলো, আওলা ঝাওলা, তো এই যে এলোমেলো যে শব্দগুলো আছে, এইগুলোকে একসাথে জোড়া লাগিয়ে, হ্যাঁ, মানে সুন্দর একটা স্ট্রাকচারের মধ্যে এনে যখন একটা অর্থপূর্ণ বা এমন একটা বাক্য তৈরি করে যেটা কি মানুষের সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে, সো এইটাই হলো প্রিপোজিশন। যদি উদাহরণ দেখি, যে এই যে এখানে দেখেন শব্দ বই, টেবিল। হ্যাঁ, এখানে কি কোনো সম্পর্ক আছে? বই, টেবিল, এটা 2টা শব্দ, এটা তো আর একটা সম্পূর্ণ বাক্য হইতেছে না বা মনের ভাব প্রকাশ করতেছে না। এখন যদি দেখি যে প্রিপোজিশন সহ, হ্যাঁ, বইটি টেবিলের উপর। হ্যাঁ, এই যে এখানে আউফ, আউফ যেটা ডয়েছে উপর, যেটা উপরে, উপরেকে আউফ বলে। ঠিক আছে, সো বইটি টেবিলের উপর আছে। এই যে বই আর টেবিলের মধ্যে এতক্ষণ কোনো সম্পর্ক ছিল না, যখন আমরা প্রিপোজিশন উপরে আছে এটা ব্যবহার করলাম, উপরে, সো তখন কি হয়ে গেল? যে একটা সুন্দর একটা বাক্য তৈরি হলো। আর এখানে কি এই বাক্যটা সম্পূর্ণ একটা অর্থ প্রকাশ করতেছে। যার জন্য আমরা যখন এলোমেলো শব্দকে সুন্দর একটা স্ট্রাকচারের মধ্যে বা সুন্দর একটা ভাবে জোড়া লাগানোকে বা একটা স্ট্রাকচারের মধ্যে আনার জন্য যে শব্দগুলো ব্যবহার করব, সেগুলো হলো প্রিপোজিশন। সো এখন যদি দেখি যে আসলে প্রিপোজিশনের কাজ কি,
হোয়াট আর দেয়ার ফাংশনস, হ্যাঁ মানে প্রিপোজিশন যে আমরা ব্যবহার করব আসলে কোন কারণে বা কোন কাজে কাজে লাগানোর জন্য আমরা প্রিপোজিশন গুলো ব্যবহার করব। সো জার্মান গ্রামারে প্রিপোজিশনের প্রধান 4টি কাজ বা ফাংশন আছে। জার্মান গ্রামারে প্রিপোজিশনের প্রধান 4টি কাজ বা ফাংশন আছে। কয়টি কাজ? 4টি কাজ। একে টেকামোলো মেথড বলা হয়। একে টেকামোলো মেথড বলা হয়। কারণ এই যে একটা জিনিস মনে রাখবেন, আমরা আগে 5 নম্বর ক্লাসে এই টেকামোলো জিনিসটা পড়ছি। এই টেকামোলো জিনিসটা অনেকে B1-এ গিয়ে B2-তে গিয়ে শিখে, কিন্তু যেহেতু আমরা একদম 0 থেকে শিখে যাচ্ছি, সেই জন্য আমি ট্রাই করছি যাতে ওই টেকামোলোর সাথে আগে আপনাদের পরিচয় করিয়ে দেওয়া যায়। সো যাদের মনে প্রশ্ন আছে যে বাস ইজ টেকামোলো, হ্যাঁ হোয়াট ইজ টেকামোলো, তাহলে আপনারা গিয়ে আমাদের এই যে এই প্লে লিস্টের 5 নম্বর ক্লাসটা দেখে আসবেন। ওকে, সো আমরা যদি এখন দেখি যে প্রিপোজিশনের প্রধান 4টি কাজ, সেটা হলো কি, 1 নম্বরটা হলো সময় নির্দেশ করা, ঠিক আছে, টেম্পোরাল হয়েন, হ্যাঁ মানে প্রিপোজিশনের একটা কাজ কি, একটা সময় নির্দেশ করা। ওকে, সো কোনো ঘটনা কখন ঘটেছে বা কতক্ষণ ধরে ঘটেছে, এই যে এইটা বোঝানোর জন্য কি আমরা ওই প্রিপোজিশনটা ব্যবহার করতে পারি। যেরকম উদাহরণ কি, 10টায় হ্যাঁ উমটা কি, এটা হলো একটা টাইম প্রিপোজিশন, ঠিক আছে, যে ঠিক 10টায়, ঠিক আছে। তারপর সোমবার পর্যন্ত, 20 মন থাক, হ্যাঁ দিন ধরে, ঠিক আছে, 2 দিন ধরে। সো এই যে এই নির্দিষ্ট যে সময়গুলো বোঝাচ্ছে, হ্যাঁ কোন সময়ে কি ঘটেছে বা কতক্ষণ ধরে ঘটেছে, এই যে এই জিনিসটা বোঝানোর জন্য কি আমরা প্রিপোজিশন ব্যবহার করব, হ্যাঁ যেটা সময় নির্দেশ করে। তারপর যে 2 নম্বরটা হলো কারণ নির্দেশ করা। ক্যাজুয়ালটা কি, কারণ নির্দেশ করে, হয় কেন কিছু, কোনো কিছু কেন ঘটেছে, হ্যাঁ মানে একটা কাজ ঘটে গেল, এখন এই কাজটা কেন ঘটেছে, এই যে এই কারণ নির্দেশ করার জন্য কি আমাদের প্রিপোজিশন ব্যবহার হয়। যেরকম যদি উদাহরণ দেখি, বৃষ্টির কারণে, ওয়েগেন ওয়েগেন ডাস রেগেন, হ্যাঁ পরীক্ষার জন্য, ফর প্রুফুং, হ্যাঁ এই যে এই জিনিসগুলা মাথায় রাখবেন। এখন 3 নম্বরটা যদি আমরা দেখি, এটা কি ধরন বা উপায় বলার ক্ষেত্রে মোডাল, যেটা ওই মোডালটা কি, এটা হলো পদ্ধতি বা কিভাবে ঘটেছে সেটা বোঝায়, হাউ, হ্যাঁ কাজটি কিভাবে করা হচ্ছে বা কার সাথে করা হচ্ছে এইটা বুঝাইতে ওই যে মোডালটা ব্যবহার করা হয়, হ্যাঁ তার মানে কাজটা কিভাবে ঘটেছে, কার সাথে ঘটেছে, এটা ব্যবহার করার জন্য আমরা প্রিপোজিশন ব্যবহার করব। সো এই যে এখানে দেখতেছেন, বাসে করে মিট, হ্যাঁ মিট দেম বুস, হ্যাঁ বাসে করে, চিনি ছাড়া ওনে সুকা, হ্যাঁ চিনি ছাড়া, বন্ধুর মাধ্যমে, ডাউচ ফ্রয়েড, ঠিক আছে, এই যে এই মাধ্যমগুলা, হ্যাঁ সাথে, ছাড়া, মাধ্যমে, এই যে এই জিনিসগুলাই কি আমাদের এই যে এক একটা, এই যে ওনে যে এটা একটা প্রিপোজিশন, তারপরে এই যে মিট যে এটা একটা প্রিপোজিশন, ওনে একটা প্রিপোজিশন, রাউচ একটা প্রিপোজিশন। সো এইগুলা কি করে, যে নাউন এবং প্রোনাউন এর সাথে বাক্যের অন্যান্য যেই শব্দগুলো আছে সেগুলোর একটা সম্পর্ক তৈরি করে। যেরকম আমি চা খাই চিনি ছাড়া, হ্যাঁ এই যে এখানে যদি আমরা আমি আর চিনি রেখে দিতাম, হ্যাঁ তাইলে কি হইতো, বা যদি আমি আর চা রেখে দিতাম তাহলে কি হইতো, আমি চা চিনি, তার মানে কি কিছুই হইতেছে না। যখন আমরা বলতেছি কি আমি চা খাই চিনি ছাড়া, তখন এটা সম্পূর্ণ একটা অর্থ প্রকাশ করতেছে। এখন যদি 4 নম্বরটা দেখি, 4 নম্বরটা হলো কি, অবস্থান বা দিক নির্দেশ করে, হ্যাঁ এটা হলো লোকাল, হয়ার, হ্যাঁ মানে জায়গা, প্লেস। আর মানে ইংরেজিতে কি হইতো, এই জিনিসগুলো মাথায় রাখবেন, মানে জার্মান ভাষায় টাইম, যেটা টাইম কামস ফার্স্ট, আর যেটা হলো আমাদের প্লেস, প্লেস কাম লাস্ট, হ্যাঁ আর ইংরেজিতে সম্পূর্ণ বিপরীত। ইংরেজিতে কি হয়, প্লেসটা, হ্যাঁ জায়গাটা আগে আসে, তারপর টাইমটা একদম শেষে যায়, হ্যাঁ এইটাই ডিফারেন্স জার্মান আর ইংলিশের মধ্যে। সো এখানে যদি দেখি যে লোকাল যেটা, হ্যাঁ কোনো কিছু কোথায় আছে বা কোন দিকে যাচ্ছে তা বলার জন্য আমাদের কি করা হয়, এই যে এই টাইম প্রিপোজিশন লোকাল যেটা, হ্যাঁ এটা ব্যবহার করা হয়। সো আমি ঘরে, হ্যাঁ এই যে ইনটা একটা প্রিপোজিশন, টেবিলের নিচে, উন্টারটাও একটা প্রিপোজিশন, বার্লিনে, নাক বার্লিন, হ্যাঁ সো এই যে নাক যেটা এটাও একটা প্রিপোজিশন। সো আমরা যদি এখানে স্পেশাল কিছু কাজ দেখি জার্মান ভাষায় প্রিপোজিশনের সবচেয়ে বড় কাজ হলো কেস নির্ধারণ করা। জার্মান ভাষায় প্রিপোজিশন গুলা বলে দেয় যে আসলে কোনটা কোন কেজে আছে। ওকে, সো এরা বাক্যের ডিক্টেটর, হ্যাঁ স্বৈরাচারী শাসক। আবার কেউ ভাববেন না যে এরা ওই হাসু আপার মতোই। প্রিপোজিশনটা কি আমাদের হাসু আপার মতোই, যারা হলো কি ডিক্টেটর বা স্বৈরাচারী শাসক। ওকে, সো এরা ঠিক করে দেয় যে এর পরের শব্দটি আকুজাটিভ হবে নাকি ডাটিভ হবে। যেরকম হাসু আপা, সে নিজেই কিন্তু ঠিক করে দিছে মিডিয়া কি বলবে, হ্যাঁ তারপর বিরোধী দল কি বলবে, সরকার কি বলবে, সবকিছু এই যে প্রিপোজিশন যেটা, এইটা ধরতে পারেন যে ওই জার্মানের শেখ হাসিনা, ঠিক আছে, এরা বলে দিবে যে তারপরে, হ্যাঁ মানে প্রিপোজিশনের পরে যে শব্দটা আসবে সেটা কি আকুজাটিভ নাকি ডাটিভ, হ্যাঁ
সো এই জিনিসগুলা মাথায় রাখবেন, নাকি গেনিটিভ, ঠিক আছে? মানে কোন কেস বসবে সেটা বলে দিবে কে? এই যে ডিক্টেটর, জার্মানের হাসু আপা প্রিপোজিশন। সো প্রিপোজিশন জিনিসটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনারা এই প্রিপোজিশনটা যত ভালোভাবে শিখবেন জার্মানিতে, তত ভালো করতে পারবেন জার্মান ল্যাঙ্গুয়েজে। সো আরেকবার বলে দিতেছি, জার্মান ভাষায় প্রিপোজিশনের সবচেয়ে বড় কাজ হলো কেস নির্ধারণ করা। মানে প্রিপোজিশন গুলা বলে দেয় যে কোন নাউনটা বা কোন শব্দটা কোন কেজে যাবে। এরা বাক্যের ডিক্টেটর বা স্বৈরাচারী শাসক, হ্যাঁ, মানে মোট কথায় শেখ হাসিনা এরা বাক্যের। এরা ঠিক করে দেয় যে এর পরের শব্দটি, হ্যাঁ, মানে এই প্রিপোজিশনের পরে যে শব্দটা আসবে সেটা কি আকুজাটিভ কেজে যাবে, নাকি ডাটিভ কেজে যাবে, নাকি গেনিটিভ কেজে যাবে। ওকে, আচ্ছা, এখন যদি আমরা পরে যাই তাহলে এই প্রিপোজিশন কেন ব্যবহার করব, হোয়াই শুড আই ইউজ দেম, হ্যাঁ, মানে কেন আমরা প্রিপোজিশনটা ব্যবহার করব। সো প্রিপোজিশন ব্যবহার না করলে কি সমস্যা হবে তার নিচের পয়েন্টগুলো দেখলে আপনারা বুঝবেন। সো এক নাম্বার যে জিনিসটা সেটা হলো বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য, হ্যাঁ, টু ডিফাইন রিলেশনশিপ, হ্যাঁ, মানে বাক্যের একটা অর্থ আছে আর এইটা স্পষ্ট ক্লিয়ার করার জন্য আমরা প্রিপোজিশন ব্যবহার করব। প্রিপোজিশন ছাড়া বাক্যের শব্দগুলো বিচ্ছিন্ন দ্বীপের মতো, হ্যাঁ, ওই যে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ যেরকম ওই রকম, একটার সাথে একটার কোনো সম্পর্ক নাই, খালি সাগরের মধ্যে ভাসতেছে এরকম। তো এই যে যদি আমরা এখানে ভুলটা দেখি, আমি বন্ধু সিনেমা যাই, হ্যাঁ, এখানে কি কিছুই বোঝা যাচ্ছে না। কিন্তু আমি যদি বলি যে এখানে সঠিকটা কি, আমি বন্ধুর সাথে সিনেমায় যাই, এই যে মিটটা কি, মিটটা একটা প্রিপোজিশন। তো প্রিপোজিশন বসানোর মাধ্যমে মানে সাথে, যেটা সাথে, বন্ধুর সাথে সিনেমায় যায়, এই যে এই সাথেটা কি করছে, একটা সম্পর্ক তৈরি করে ফেলছে, ঠিক আছে? যার কারণে এই বাক্যটার কি হয়েছে, সম্পূর্ণ একটা অর্থ প্রকাশ করতেছে। এই জিনিসটা মাথায় রাখবেন। তারপর 2 নাম্বার, নির্দিষ্ট তথ্য দেওয়ার জন্য, টু গিভ প্রিসাইজ ডিটেলস, হ্যাঁ। সো এইখানে নির্দিষ্ট যেই তথ্য আছে সেটা দেওয়ার জন্য আমরা প্রিপোজিশন ব্যবহার করব। যদি সঠিক তথ্য দিতে চান কখন, কিভাবে, কোথায়, হ্যাঁ, তবে প্রিপোজিশন ছাড়া তা অসম্ভব। আমি আসবো, এটা একটা সাধারণ বাক্য, কিন্তু যদি আমি বলি আমি 8টায় আসবো, হ্যাঁ, এখানে অ্যাট ব্যবহার করলে আপনি তথ্যটি সুনির্দিষ্ট করলেন, হ্যাঁ, একদম নির্দিষ্ট করে বললেন যে আমি 8টায় আসবো। আমি আসবো মানে কয়টায় আসবো সেটা ঠিক ঠিকানা নাই, আমি 8টায় আসবো মানে কি আমি একটা নির্দিষ্ট সময় আসবো। আচ্ছা, তারপরে যদি আমরা 3 নাম্বারটা দেখি, যে জার্মান ব্যাকরণ শুদ্ধ রাখার জন্য, গ্রামাটিক্যাল অ্যাকুরেসি, যেটা অ্যাকুরেসি ঠিক রাখার জন্য আমরা কি করব, প্রিপোজিশনটা ব্যবহার করব। জার্মান ভাষায় আপনি বলেন ইস গেহে বার্লিন, আমি বার্লিন, হ্যাঁ, এটি ভুল। আমি আমি যাই বার্লিন, হ্যাঁ, এটা ভুল। কি আপনাকে বলতে হবে, ইস গেহে নাক বার্লিন, হ্যাঁ, অর্থাৎ বাক্যের স্ট্রাকচার ঠিক রাখার জন্য এটি বাধ্যতামূলক, হ্যাঁ, মানে আমি বার্লিন যাই, ঠিক আছে? সো এখন যদি দেখি যে এক কথায় যে এখানে কি কি সম্পর্কের সেতুবন্ধনকারী শব্দ, ঠিক আছে? এই প্রিপোজিশনটা কি, এটা হলো কি সম্পর্কের সেতুবন্ধনকারী শব্দ, হ্যাঁ, কানেক্টর। তারপর কাজ কি, প্রিপোজিশনের কাজ কি, এটার কাজ হলো কি সময়, স্থান, উপায় এবং কেস নির্ধারণ করা। কেন ব্যবহার করব, প্রিপোজিশন কেন ব্যবহার করব, মনের ভাব অসম্পূর্ণ বা ভুল হওয়া থেকে বাঁচাতে আমরা প্রিপোজিশন ব্যবহার করব। এখন আমরা যেটাতে যাব সেটা হলো আকুজাটিভ প্রিপোজিশনে। কারণ কি, লাস্ট ক্লাসে আমরা শিখছি যে আকুজাটিভ কেসটা কি, হ্যাঁ, এখন এই আকুজাটিভ কেসটা থেকে আমরা এখন শিখবো আকুজাটিভ প্রিপোজিশনের। ওকে, যে আকুজাটিভ প্রিপোজিশনটা আলটিমেটলি কি। এখন যদি আমি ছোট্ট করে একটু আপনাদের রিমাইন্ডার করে দেই যে অ্যাকুজাটিভ কেসটা কি। অ্যাকুজাটিভ কেসটা হলো কোনো বাক্যের ডিরেক্ট অবজেক্ট, হ্যাঁ, মানে যে সরাসরি সংযুক্ত, যে সরাসরি কোনো কিছু গ্রহণ করছে, আর সেই হলো কি অ্যাকুজাটিভ কেস, হ্যাঁ, কোনো বাক্যের ডিরেক্ট অবজেক্ট, হ্যাঁ, বা গৃহীতা। সো এখন যদি দেখি যে অ্যাকুজাটিভ প্রিপোজিশনটা কি। অ্যাকুজাটিভ প্রিপোজিশন গুলো হলো জার্মানের সেই ছোট শব্দগুলো যা তার পরের বিশেষ্যটিকে একটি বস্তু বা লক্ষ্য হিসাবে চিহ্নিত করে, হ্যাঁ, মানে অ্যাকুজাটিভ প্রিপোজিশন হলো জার্মানে কিছু ছোট ছোট শব্দ যা তারপরে যেই নাউনটা আসবে সেইটাকে কি করবে, সেটাকে বস্তু বা লক্ষ্য হিসাবে চিহ্নিত করে, যে কারণে বিশেষ্যটি অ্যাকুজাটিভ, হ্যাঁ, অ্যাকুজাটিভ কেসে চলে যায়। অর্থাৎ যখন আমরা কোনো অ্যাকুজাটিভ প্রিপোজিশন পাবো, ঠিক আছে, বা কোনো অ্যাকুজাটিভ প্রিপোজিশন ব্যবহার করব, তারপরে যে নাউনটা থাকবে সেটা একদম চোখ বন্ধ করে কোথায় চলে যাবে, অ্যাকুজাটিভ কেসে চলে যাবে। অর্থাৎ সেই বস্তুটি বা সেই লক্ষ্যটি তখন হবে কি অ্যাকুজাটিভ কেস। ওকে, মানে ডিরেক্ট অবজেক্ট হয়ে যাবে, এই জিনিসটা মাথায় রাখবেন। সো এখন যদি আমরা অ্যাকুজাটিভ প্রিপোজিশন দেখি,
যে আসলে অ্যাকুজাটিভ প্রিপোজিশন কি কি। আর এইখানে আমি একটা জিনিস মেনশন করে দিছি, দা ফিউব ডগ রুল। হ্যাঁ, মানে যে এই রুলটা আপনারা মাথায় রাখবেন, দা ফিউব ডগ রুল। সো এই 7টি শব্দ বাক্যের স্বৈরচারী শাসক। হ্যাঁ, এই যে এখানে ফিউব ডগ দেখতেছেন, এখানে যদি আমরা দেখি 1 2 3 4 5 6 7, যে এই 7টা শব্দ হলো বাক্যের স্বৈরাচারী শাসক। বাক্যের অর্থ, পরিস্থিতি বা ভার্ব যাই হোক না কেন, এই শব্দগুলোর পরে কোনো নাউন বা প্রোনাউন আসলে তাকে বাধ্যতামূলকভাবে অ্যাকুজাটিভ হতে হবে। হ্যাঁ, মানে এটা ওই যে শেখ হাসিনা, হাসু আপা এখন ক্ষমতার যেই থাকুক, ঠিক আছে, ধরেন সরকারি দল সেও তার কথা বলতে হবে, বিরোধী দল সেও তার কথা বলতে হবে, তারপর মিডিয়া তারও তার কথাই বলতে হবে, সেই যেটা বলবে। এখানে যেই অ্যাকুজাটিভ যে প্রিপোজিশনগুলো আছে সেই হলো জার্মান ভাষার শেখ হাসিনা। সো শেখ হাসিনা যা বলবে তারপরে যেটা আসবে সেটা অবশ্যই কি হইতে হবে, যে অ্যাকুজাটিভ কেস হইতে হবে। হ্যাঁ, মানে যাই আসুক না কেন, যদি নাউন আসে নাউনটাও চলে যাবে অ্যাকুজাটিভ কেসে, যদি প্রনাউন আসে প্রনাউনটাও চলে যাবে কি অ্যাকুজাটিভ কেসে। আর এটা কি বাধ্যতামূলক, ঠিক আছে, যদি এটা আপনারা না করেন তাহলে আপনারা ফাঁসি দিয়ে দিবে অ্যাকুজাটিভ কেস, মানে ওই হাসু আপা। এই জিনিসটা মাথায় রাখবেন। সো এখন যদি আমরা এই 7টা প্রিপোজিশন দেখি, হ্যাঁ, আমরা এই যে প্রিপোজিশনগুলো মনে রাখার জন্য কি করব, এইভাবে মুখস্থ করব, ফিউব ডগ। হ্যাঁ, এখানে প্রত্যেকটা প্রিপোজিশনের প্রথম অক্ষর নিয়ে এই শব্দটা তৈরি করা, ফিউব ডগ। হ্যাঁ, কারণ যখন আমরা বলবো তাইলে এটা আমাদের মাথায় থাকবে, মনে থাকবে, ভুলে যাব না। যদি ধরলাম আমি একটা প্রিপোজিশন ভুলে গেলাম, তখন মনে করলাম কি ফিউব ডগ। হ্যাঁ, তখন এই যে এখানে এই যে এফ সে ফোর, হ্যাঁ, এই যে এভাবে প্রত্যেকটা প্রিপোজিশন আমাদের মাথায় চলে আসবে। এখন যদি আমরা প্রত্যেকটা প্রিপোজিশন দেখি, এগুলার প্রিপোজিশনগুলো দেখব, তারপর এগুলার অর্থ দেখব, তারপর এগুলা কোথায় ব্যবহার করব, কেন ব্যবহার করব, সেই জিনিসগুলো দেখব। সো এখানে ফুর, ফুর অর্থ জন্য। হ্যাঁ, ওই যে আমরা ইংরেজিতে বলি না, দ্যাটস ফর ইউ, এটা তোমার জন্য, এই যে এই জন্যটাই হলো ফুর। হ্যাঁ, সো সবচেয়ে কমন এবং ভার্সেটাইল প্রিপোজিশন, ঠিক আছে, মানে এটা সব থেকে বেশি ব্যবহৃত হয়, যার জন্য কি এটাকে সব থেকে কমন বলা হয়েছে। সো এখন যদি দেখি আমরা কখন এটা ব্যবহার করব, হ্যাঁ, বেনিফিশিয়ারি মানে কারোর জন্য কিছু বোঝাইতে গেলেই আমরা ফরটা ব্যবহার করব। যেরকম ডাস ইজ ফর মাইনেন ফাতা। হ্যাঁ, এটা আমার বাবার জন্য, কার জন্য, বাবার জন্য। এখানে যদি বাবার জন্য না হইয়া ভাইয়ের জন্য, বোনের জন্য, খালার জন্য, বসের জন্য, তারপর গার্লফ্রেন্ডের জন্য, যার জন্যই, বউয়ের জন্য, হ্যাঁ, বাচ্চার জন্য, যার জন্যই কোনো কিছু আসুক না কেন, এখানে যদি কারোর জন্য, হ্যাঁ, মানে যেটা কারোর জন্য বা কোনো সম্পর্কের জন্য বোঝাতে হবে, তখন আমরা কি ফরটা ব্যবহার করব। তারপর পারপাস বা উদ্দেশ্য বোঝাতে, যেরকম বিয়া ল্যান্ড ফর ডি প্রুফুং, আমরা পরীক্ষার জন্য পড়ছি। হ্যাঁ, মানে কোনো উদ্দেশ্য বুঝাইতে, ঠিক আছে, আমি আমি খাওয়ার জন্য রান্না করছি, খাওয়ার জন্য এখানে কি একটা উদ্দেশ্য আছে, খাবো, সেই উদ্দেশ্যে আমি রান্না করছি, ঠিক আছে। আমি ঘোরার জন্য কক্সবাজার যাচ্ছি, ঠিক আছে, কোন উদ্দেশ্যে যাচ্ছি, ঘোরার জন্য। হ্যাঁ, ওয়ালাবে যাচ্ছি, হ্যাঁ, ভ্রমণ করতে যাচ্ছি, ছুটিতে যাচ্ছি, এই যে যেই জন্য যাচ্ছি সেটাই কি পারপাস। তারপর কি টাইম স্প্যান, হ্যাঁ, সময়ের ব্যাপ্তি বোঝাতে, ইজ গেহে ফর সুয়াই থাকে নাক বার্লিন। হ্যাঁ, মানে আমি 2 দিনের জন্য বার্লিন যাচ্ছি, এখানে কি সময়ের ব্যাপ্তি বোঝাচ্ছে, কয় দিন, 2 দিন, হ্যাঁ, বা 2 ঘন্টা বা 4 ঘন্টা, যত সময়ের জন্য যাচ্ছি সেই সময়ের ব্যাপ্তিটা বোঝাতে আমরা ফরটা ব্যবহার করব। ওকে, তারপর প্লেস অথবা এক্সচেঞ্জ, হ্যাঁ, বিনিময় দাম বোঝানোর জন্য প্রাইস অথবা এক্সচেঞ্জ, হ্যাঁ, বিনিময় দাম বোঝানোর জন্য আমরা কি করব, আমরা এখানে ফরটা ব্যবহার করতে পারি। যেরকম ইস habe das for 10 Euro gekauft। হ্যাঁ, এটা আমি 10 ইউরো দিয়ে কিনেছি। কত ইউরো দিয়ে কিনেছি? 10 ইউরো। সো প্রাইস বা এক্সচেঞ্জ বোঝানোর জন্য আমরা কি এখানে ফরটা ব্যবহার করতে পারি। বাংলা জন্য থাকলেই ফর হয়, এই যে এখানে যেগুলা রেড দিয়া ইয়া করা, সেগুলা কি করবেন আপনারা, চোখ বন্ধ করে মুখস্থ করে ফেলবেন। মানে এতক্ষণ আপনারা যা দেখলেন এইটা এখানে ছোট করে বলা আছে, বাংলা জন্য থাকলেই ফর হয়, কিন্তু সময়ের ব্যক্তি ডিউরেশন বোঝাতেও ফর বসে। ওকে, এখন 2 নাম্বারটা, এই যে ফিউব, ফিউবের এফ যেটা চলে আসছে, এখন এই যে ফিউব, উতে অর্থ অ্যারাউন্ড অথবা অ্যাট। হ্যাঁ, এটা কি টা ব্যবহৃত হয় 4-5 বা নির্দিষ্ট সময় বোঝাতে, এটি স্থান এবং সময় উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়। এখন যদি আমরা ব্যবহারটা দেখি, যে স্পিরিটাল, হ্যাঁ, স্থান বা চারপাশে বোঝাতে আমরা কি টা ব্যবহার করতে পারি। কোনো কিছুর চারদিকে ঘেরা বা অবস্থান করা বোঝাতে আমরা কি ব্যবহার করতে পারি, টা ব্যবহার করতে পারি। যেরকম বিয়া
সিটসেন দেন টিশ। হ্যাঁ, আমরা টেবিলের চারপাশে বসে আছি। হ্যাঁ, এই যে টেবিলের মধ্যে বসে আছি, এটাই মানে কি যে টেবিলের চারপাশে বসে আছি, টেবিলের আশেপাশে বসে আছি। ঠিক আছে, বিয়া রিসেন দেন টিশ। হ্যাঁ, টেবিলের চারপাশে বসে আছি। তারপর ডি এক ডে ড্রেস জিস দি জোনে। হ্যাঁ, সো এখানে কি বলছে যে সূর্যের চারপাশে পৃথিবী ঘুরে। ঠিক আছে, পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে, এই যে চারপাশ যেটা। হ্যাঁ, সেই জন্য এখানে কি বসছে দি জোনে। ঠিক আছে, দি জোনে, এই জিনিসটা মাথায় রাখবেন। তার মানে কি যে চারপাশ, হ্যাঁ আশপাশ, এই যে চারপাশে যেটা, হ্যাঁ চতুর্দিকে যেটা, এই যে এই চারপাশ বোঝাতেও আমরা কি টা ব্যবহার করব। তারপর এখানে কি টেম্পোরাল যেটা, হ্যাঁ মানে সময়, ঠিক কাটাই কাটাই সময় বোঝাতে আমরা কি টেম্পোরালটা ব্যবহার করব। সো ঘড়ির সময় বোঝাতে আমরা কি টেম্পোরালটা বা টা ব্যবহার করব। যখন আমরা একটা নির্দিষ্ট সময় বলবো তখন ডেয়া ফিল্ম বিগেন সোয়াংসিস উহা। হ্যাঁ, মুভিটি ঠিক 8টায় শুরু হবে। কয়টায় শুরু হবে? 8টায়। হ্যাঁ, এখানে কি নির্দিষ্ট সময় বুঝাইছে, যার কারণে কি বসছে। ডেয়া ফিল্ম বিগেন সোয়াংসিস উহা। হ্যাঁ, মুভিটি ঠিক 8টায় শুরু হবে। তারপর স্ট্যাটিস্টিক, হ্যাঁ মানে পরিমাণ বোঝানোর জন্য আমরা টা ব্যবহার করতে পারি। কোনো সংখ্যা কতটুকু বেড়েছে বা কমেছে, হ্যাঁ মানে এই যে বাড়া কমা, এইটা বোঝানোর জন্য আমরা কি টা ব্যবহার করতে পারি। দেয়া প্রাইস ইস্ট সেন ওইগো গেস্টাইগেন। হ্যাঁ, সো এখানে কি 10 ইউরো দাম বেড়েছে। ঠিক আছে, কত ইউরো বেড়েছে? 10 ইউরো দাম বেড়েছে। এখন যদি আমরা 3 নাম্বারটা দেখি, যে ওই যে ফিউব, ফিউবের বি চলে আসছে। ঠিক আছে, এটা কি 20। সো 20, 20 অর্থটা কি বোঝায়? আনটিল বা আপ টু, মানে পর্যন্ত। 20 অর্থটা যদি বলতে যাই যে পর্যন্ত, 9টা থেকে 10টা পর্যন্ত, হ্যাঁ 13 থেকে 14 তারিখ পর্যন্ত, হ্যাঁ তাছাড়া কি দুপুর থেকে রাত পর্যন্ত। এই যে পর্যন্ত যেটা, পর্যন্ত বোঝাইতে আমরা কি ব্যবহার করব? 20। হ্যাঁ, এটি একটি বিশেষ প্রিপোজিশন যা প্রায়ই একা বসে না। হ্যাঁ, মানে এইটা এমন একটা প্রিপোজিশন যেটা কি প্রায় একা বসে না, মাঝে মধ্যে তার লগে কি একটা সঙ্গী নিয়ে বসে। ধরেন এই যে এই 20 যেটা, ঠিক আছে মানে আপ, আনটিল, আপ টু, হ্যাঁ মানে পর্যন্ত যেটা, সেটা আপনার সেই ফ্রেন্ডের মতো যে সারাক্ষণ হয়, যদি বিয়ে করে থাকে তাহলে কি বউয়ের আঁচল ধরে ঘুরে, আর যদি প্রেমিকা থাকে তাহলে প্রেমিকার আঁচল ধইরা ঘুরে। ঠিক আছে, 20 পর্যন্ত, মানে যে কখনো একা থাকতেই পারে না, যে কখনো একা বসবেই না, চা খাইতে বসবে গার্লফ্রেন্ড নিয়ে বসবে, ওই রকম মনে রাখবেন। আচ্ছা, তারপর এখানে যদি দেখি টাইম, হ্যাঁ সময়সীমা যেটা, সময়সীমা বুঝাইতে কি আমাদের 20টা ব্যবহৃত হয়। কোনো নির্দিষ্ট সময় পর্যন্ত, হ্যাঁ রাত 10টা পর্যন্ত আমি সজাগ থাকি, জেগে থাকি, এই যে 10টা পর্যন্ত, এই যে এটা কি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, সেটা বোঝাতে আমরা 20 ব্যবহার করব। এই যে এখানে দেখেন ইস আর বাইটে 20 নেক্সট মুনথাক। হ্যাঁ, আমি আগামী সোমবার পর্যন্ত কাজ করব। কিবার পর্যন্ত? সোমবার পর্যন্ত। ঠিক আছে, আর সেই জন্য কি এই যে 20টা ব্যবহৃত হয়েছে পর্যন্ত বোঝাতে। তারপর চুজ বিস মর্গেন, হ্যাঁ যে বিদায়, হ্যাঁ আগামীকাল দেখা হবে। হ্যাঁ, এই যে এইটা 20, আগামীকাল পর্যন্ত আর দেখা হবে না, আগামীকাল দেখা হবে, আজ আগামীকালের আগ পর্যন্ত দেখা হবে না, মনে রাখবেন। তারপর প্লেস, এই যে এখানে কি যে 20টা প্লেসের ক্ষেত্রেও বা গন্তব্যের ক্ষেত্রেও ব্যবহৃত হয়। যেরকম ডিজা সুক ফিয়ার্ড বিস হামবুর্গ। হ্যাঁ, এই ট্রেনটি হামবুর্গ পর্যন্ত যায়। কোন পর্যন্ত যায়? হামবুর্গ পর্যন্ত যায়। আর এখানে আমরা একটু একটা অ্যাডভান্স রুলস দেখব, যেটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো এই যে অ্যাডভান্স রুলসটা কি, 20 যদি কোনো আর্টিকেলের আগে বসে তবে প্রায় এর সাথে আরেকটি প্রিপোজিশন সু যুক্ত হয়। হ্যাঁ, 20টা যদি কোনো আর্টিকেলের আগে বসে, হ্যাঁ যদি কোনো আর্টিকেল আছে তার পরে, হ্যাঁ মানে 20-এর পরে, যেরকম ডেয়ার ডি, ডাস ডি, হ্যাঁ যদি কোনো আর্টিকেল থাকে, তাহলে কি এই যে এই 20টা কখনো একা বসবে না, তার সাথে তার গার্লফ্রেন্ড, হ্যাঁ এই যে আপনার এটা সেই ফ্রেন্ড, হ্যাঁ সে তার গার্লফ্রেন্ড সু, মানে তার গার্লফ্রেন্ড সুকে সাথে নিয়ে তারপর বসবে। যেরকম বিশ সু বানহোফ, হ্যাঁ স্টেশন পর্যন্ত। ঠিক আছে, এই যে এখানে এই বানহোফটার আর্টিকেল ছিল ডেয়া বানহোফ, সেজন্য কি হয়েছে বিশ্ব বান্ধব স্টেশন পর্যন্ত। তখন এটি আর কিন্তু আকুজাটিভ থাকবে, তখন এটি কিন্তু আর আকুজাটিভ থাকে না। হ্যাঁ, সু এর কারণে ডাটিভ হয়ে যায়। এই যে এখানে সুটা দেখতেছেন, এই সুটা হলো কি একটা ডাটিভ প্রিপোজিশন। ঠিক আছে, খাঁটি আকুজাটিভ তখনই যখন আর্টিকেল ছাড়া বসে, যেরকম 20 মুনটাক, হ্যাঁ অথবা সরাসরি আকুজাটিভ দেয়, হ্যাঁ 20 নেক্সটেন মুনাত। হ্যাঁ, সো তখন কি, তখন হবে এটা খাঁটি আকুজাটিভ বা একদম ক্লিন আকুজাটিভ। এই জিনিসটা মাথায় রাখবেন। তারপর যদি আমরা আসি 4 নাম্বার, ওই যে ফিউভ, FUBE ফিউভ, এই যে ইটা এখানে চলে আসছে। অ্যান্ট লাগ, অ্যান্ট লাগ অর্থ কি অ্যালং বা বরাবর। ঠিক আছে,
এটি এই তালিকার সবচেয়ে ট্রিকি বা ব্যতিক্রমী শব্দ। আন্তর্জাতিক নিয়মে একে সঠিকভাবে ব্যবহার করাটা একটু কঠিন। হ্যাঁ, এটার ব্যবহারটা কোথায়? রাস্তা, নদী বা কোনো কিছুর পাশ দিয়ে সমান্তরাল ভাবে চলা। হ্যাঁ, মানে আমি ওই সোজাসুজি যাচ্ছি, হ্যাঁ, বরাবর যাচ্ছি, নাক বরাবর যাচ্ছি, নদী বরাবর যাচ্ছি, রাস্তা বরাবর যাচ্ছি, মানে কোনো কিছু বরাবর যাওয়া বোঝালে আমরা কি ব্যবহার করব? এই অ্যান্ট লাংটা ব্যবহার করব। যে এখানে দা গোল্ডেন রুল, এটা কি অ্যান্ট লাং যখন অ্যাকুজাটিভ হিসাবে ব্যবহৃত হয় তখন এটি নাউনের পরে বসে। ঠিক আছে, এই যে অ্যান্ট লাং যে প্রিপোজিশনটা আছে এটা সবসময় নাউনের পরে বসবে। ঠিক আছে, মানে নর্মালি প্রিপোজিশন গুলা কি নাউনের আগে বসে। হ্যাঁ, যেরকম ফুর মাইন ফাটা, হ্যাঁ, আমার বাবার জন্য, কিন্তু এটা কি হবে? এই অ্যান্ট লাং যখন আমরা ব্যবহার করব সেটা সবসময় নাউনের পরে একদম শেষে চলে যাবে। যেরকম ইজ গেহে দি স্ট্রাসে অ্যান্ট লাং, আমি রাস্তাটি বরাবর হাঁটছি। ইজ গেহে দি স্ট্রাসে অ্যান্ট লাং, হ্যাঁ, এই যে অ্যান্ট লাংটা কি হয়েছে? একদম শেষে চলে আসছে, বাক্যের শেষে, যে আমি রাস্তাটি বরাবর হাঁটছি। মনে রাখবেন, খেয়াল করুন, দি স্ট্রাসে অ্যাকুজাটিভ আগে বসেছে, অ্যান্ট লাং পরে বসেছে। হ্যাঁ, তার মানে কি যখন আমরা অ্যান্ট লাংটা বাক্যে বা সেন্টেন্সে ব্যবহার করব তখন এটা একদম শেষে চলে যাবে। তারপর বিয়া গেহেন ডেন ফুস অ্যান্ট লাং, হ্যাঁ, আমরা নদীটি বরাবর যাচ্ছি। এই যে এখানে ডেন ফুসটা কি অ্যাকুজাটিভ। ঠিক আছে, অ্যাকুজাটিভ অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট, আর অ্যান্ট লাংটা কি অ্যাকুজাটিভ প্রিপোজিশন। আর অ্যাকুজাটিভ প্রিপোজিশন এই অ্যান্ট লাং যেটা, এটা একদম বাক্যের শেষে বসবে। হ্যাঁ, এটা তাদের নিয়ম। সো এই জিনিসটা মাথায় রাখবেন। এখন যদি আমরা দেখি এখানে সতর্কতা দেওয়া আছে, যদি অ্যান্ট লাং শব্দের আগে বসান, যেরকম অ্যান্ট লাং ড্যাম ফুস, হ্যাঁ, তবে গ্রামার অনুযায়ী ওটা ডাটিভ বা গেনিটিভ হয়ে যাবে। ঠিক আছে, অ্যান্ট লাংটা যদি আপনারা কি করেন, হ্যাঁ, নাউনের আগে বসান, তাহলে ওইটা গ্রামার অনুযায়ী ডাটিভ কেস অথবা গেনিটিভ কেসে চলে যাবে। তাই অ্যাকুজাটিভের উদাহরণ দেওয়ার সময় শব্দটিকে সবসময় নাউনের পরে রাখবেন, অর্থাৎ নাউনের ফর্মে পরে বসাবেন। এখন যদি দেখি যে 5 নাম্বার যেটা, সেটা হলো ড্রাউচ। হ্যাঁ, ওই যে ফিউব ডগের ডিটা এখানে চলে আসছে। ড্রাউচ অর্থ থ্রো বা মধ্য দিয়ে। যখন কোনো কিছুর ভেতর দিয়ে অতিক্রম করা বোঝায় তখন আমরা কি এই ড্রাউচটা ব্যবহার করব। ঠিক আছে, যে আমরা রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা পার্কের মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা অফিসের মধ্যে দিয়ে যাচ্ছি। সো যখন আমরা কি মধ্য দিয়ে কোথাও যাওয়া বোঝাবো তখন আমরা ড্রাউচটা ব্যবহার করব। দেখেন এখানে কোনো কিছুর ভিতর দিয়ে অতিক্রম করা বোঝাতে আমরা দাউসটা ব্যবহার করব, যেরকম ওই স্প্রাটিয়াল। হ্যাঁ, সো শারীরিক অতিক্রম। ঠিক আছে, যখন আমরা কোনো টানেল, পার্ক বা জানালার ভিতর দিয়ে যাওয়া বোঝাবো তখন আমরা কি ড্রাউসটা ব্যবহার করব। যেরকম বিয়া ফাগেন ড্রাউস দেন টানেল, হ্যাঁ, যে আমরা টানেলের ভিতর দিয়ে বা মধ্য দিয়ে যাচ্ছি। ঠিক আছে, টানেলের মধ্য দিয়ে যাচ্ছি। তারপর ডিয়ার ড্রিপ কাম ড্রাউস ডাস ফেস্টার, চোরটি জানালা দিয়ে এসেছিল। চোরটি কি দিয়ে আসছিল? জানালা দিয়ে। হ্যাঁ, জানালার মধ্য দিয়ে। তার মানে কি যে মধ্য দিয়ে বুঝাইতে আমরা কি ব্যবহার করব? ড্রাউসটা ব্যবহার করব। আচ্ছা, এখন যদি আমরা ইনস্ট্রুমেন্ট বা মাধ্যমের দিকে আসি, যে কোনো কিছুর মাধ্যমে কোনো ফল লাভ করা যখন বোঝায়। ঠিক আছে, যে যেরকম এখানে যদি আমরা দেখি ich habe die Nachricht raus einen Freund bekommen, হ্যাঁ, মানে আমরা খবরটি এক বন্ধুর মাধ্যমে পেয়েছি। এই যে এই মাধ্যমে। ঠিক আছে, আমি চিঠিটি ওই বাবার মাধ্যমে পেয়েছি। হ্যাঁ, অথবা যদি আমরা এখানে বলতে যাই যে আমি এই খামটি আরেকজনের মাধ্যমে পেয়েছি। ঠিক আছে, বা আমি এই চাকরিটি আমার বসের মাধ্যমে পেয়েছি। এই যে মাধ্যম বুঝাইতে, সেই মাধ্যম বুঝাইতেও কি আমরা ড্রাউসটা ব্যবহার করতে পারবো। তারপর যদি আসি আমাদের 6 নাম্বারটা, ওই যে ডগ। হ্যাঁ, ডগের ও, ওনে, ওনে, ওনে অর্থ উইদাউট, হ্যাঁ, মানে ছাড়া। যেরকম চিনি ছাড়া চা ফু দিয়ে খা, হ্যাঁ, ওই যে ওই ছাড়া যেটা। ঠিক আছে, ওনে অর্থ ছাড়া, উইদাউট। সো এটি ইংরেজির উইদাউটের মতো, যে এটার ব্যবহার কোথায়, যে এক্সক্লুশন যেটা, হ্যাঁ, মানে ব্যতীত, কাউকে কাউকে বা কিছু বাদ দিয়ে কোনো কিছু। হ্যাঁ, যেরকম ইস কান ওনে ডিশ নিস্ট লেভেন, হ্যাঁ, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। ওই যে বাংলা সিনেমার ডায়লগ চলে আসছে। হ্যাঁ, যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না সখিনা, ওই রকম ইসকান ওনে ডিশ নিস্ট লেভেন, হ্যাঁ, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। এই যে ছাড়া, কাউকে ছাড়া বা কিছু বাদ দিয়ে। ওকে, তারপর এয়া কমট ওনে যাইনা ফাও, হ্যাঁ, সে তার স্ত্রীকে ছাড়াই আসছে। ঠিক আছে, মানে সে তার বউ যেটা, হ্যাঁ, সে তার ওয়াইফকে সাথে করে নিয়ে আসে নাই। তো এই যে এখানে ছাড়া বুঝাইতে, এই যে ছাড়া বুঝাইতে কি ব্যবহৃত হইতেছে? ওনে, হ্যাঁ, কোনো কিছু ছাড়া। তারপর উইদাউট আর্টিকেল, প্রায় অনের পরে কোনো আর্টিকেল বসে না। ঠিক আছে, যখন আমরা কোথাও ওনে ব্যবহার করব তারপরে দেখবেন প্রায়ই কোনো আর্টিকেল বসতেছে না। হ্যাঁ, মানে ওনের পরে আর্টিকেল বসে না। ঠিক আছে, যেরকম ইস ড্রিঙ্ক কাফে ওনে সুকা, হ্যাঁ, মানে আমি চিনি ছাড়া কফি খাই। ঠিক আছে, বা চিনি ছাড়া চা খাই, ওইরকম।
বিয়া ফাগেন ওনে গেল্ট, হ্যাঁ টাকা ছাড়াই যাচ্ছি। যে এখানে সুকার, সুকারের আর্টিকেল ছিল ডাস সুকা, হ্যাঁ তারপর গেল্ট, গেল্ডের আর্টিকেল ছিল ডাস গেল্ট, কিন্তু এখানে কি ডাসটা বসে নাই। তার মানে কি যখন আমরা এই ওনে যেটা অ্যাকুজাটিভ আর্টিকেল প্রিপোজিশন ওনে ব্যবহার করব তখন এখানে কি কোনো আমাদের আর্টিকেল বসবে না, ডেয়ার ডি ডাস বসবে না। ওকে, সো তারপর যদি আসি 7 নাম্বার ওই যে ডগের জি, হ্যাঁ গেগেন, গেগেন অর্থ এগেইনস্ট বা অ্যারাউন্ড, ঠিক আছে, মানে বিরুদ্ধে, কারো বিরুদ্ধে বা কাছাকাছি, হ্যাঁ এগেইন যেটা সেটা অর্থ কি বিরুদ্ধে এগেইনস্ট, হ্যাঁ আর অ্যারাউন্ড যেটা সেটা কি কাছাকাছি আশেপাশে থাকা। সো এটির একাধিক অর্থ আছে যা প্রেক্ষাপটের উপর ভিত্তি করে নির্ভর করে আমাদের ডিসাইড করতে হবে আমরা কোন অর্থে ব্যবহার করব। যেরকম ওই অফ সিজন, হ্যাঁ বিরুদ্ধে বা বিপক্ষে, হ্যাঁ খেলাধুলা বা তর্কে। সো ডয়েচল্যান্ড স্পিল্ট হয়তে গেগেন ব্রাজিলিয়ান, হ্যাঁ মানে জার্মানি আজ ব্রাজিলের বিপক্ষে খেলবে। যে কারো বিপক্ষে খেলা, হ্যাঁ মারামারি করা বা কিছু করা, বিপক্ষে গেলে গেগেন। হ্যাঁ তারপর ইস হাবে নিস্ট গেগেন ডিস, হ্যাঁ তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, হ্যাঁ মানে তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, মানে এই যে বিরুদ্ধে তোমার উপর তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, সেই জন্য কি গেগেন মনে রাখবেন। তারপর যে ফিজিক্যাল ইম্প্যাক্ট, হ্যাঁ ধাক্কা খাওয়া, ডাস অটো ফেগাত গেগেন আইনেন ব্রাউন, হ্যাঁ মানে গাড়িটি একটি গাছের সাথে ধাক্কা খাচ্ছে, হ্যাঁ কার সাথে ধাক্কা খেলো, একটি গাছের সাথে, ঠিক আছে। যে এখানে সেজন্য কি ডাস অটো ফু গেগেন আইনেন ব্রাউন, হ্যাঁ মানে গাছের সাথে ধাক্কা খেলো, গাছের বিরুদ্ধে ধাক্কা খেলো, এই যে। তারপর অ্যাপ্রোমিক্স টাইম যেটা, হ্যাঁ মানে কাছাকাছি সময়, কাছাকাছি সময় বোঝানোর জন্য কি গেগেনটা ব্যবহৃত হয়। যেরকম হ্যাঁ ব্যবহার করা হয় কি এক্সাক্ট টাইম যেটা, হ্যাঁ ব্যবহার করা হয় নির্দিষ্ট সময় ব্যবহার করা হয়, ঠিক আছে। যখন এক্সাক্ট টাইম বা নির্দিষ্ট সময় ব্যবহার করা হয় না তখন আমরা চাইলে গেগেনটা ব্যবহার করতে পারি। যেরকম ইস কমে গেগেন সেন উহা, হ্যাঁ আমি 10টার দিকে আসবো, ঠিক 10টায় নয় 10টার দিকে, আগে পরে হতে পারে। সো এই জিনিসটা মাথায় রাখবেন। আর আর্টিকেল পরিবর্তনের চার্ট এটা সবার মুখস্থ থাকতে হবে, হ্যাঁ মানে কেস অনুযায়ী কিভাবে আমাদের আর্টিকেল গুলো পরিবর্তন হয়। সো আমরা একটা জিনিস যদি ক্লিয়ার থাকি যে অ্যাকুজাটিভ কেসে শুধু আমাদের এটা মাস্কুলিন আছে, মাস্কুলিনটা সেটা পরিবর্তন হয়ে কি মাস্কুলিন যেটা ডেয়া আর্টিকেল, ডেয়াটা পরিবর্তন হয়ে ডেন হয়ে যায়। এই জিনিসটা মাথায় রাখলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। এখানে যদি আমরা দেখি যে জেন্ডার, হ্যাঁ মাস্কুলিন ফেমিনিন 9টার প্লুরাল। সো জেন্ডার অনুযায়ী অ্যাকুজাটিভ কেসে কিভাবে পরিবর্তন হয়। সো নমিনাটিভ, হ্যাঁ নমিনাটিভে এই যে এখানে আমাদের আর্টিকেল কি থাকে ডেয়া আইন, হ্যাঁ আর এইটা শুধু কি আমাদের মাস্কুলিনটাই পরিবর্তন হবে অ্যাকুজাটিভ কেসে, ঠিক আছে। এইটা পরিবর্তন হয়ে কি হয়ে যাবে ওই আফটার অ্যাকুজাটিভ, হ্যাঁ অ্যাকুজাটিভে চলে গেলে বা আফটার ফিউবড অফ, হ্যাঁ মানে এই যে এই 7টা আর্টিকেলের 7টা প্রিপোজিশনের পরে যেই জিনিসটা আসবে সেটাই কি হবে, সেটাই হবে আমাদের অ্যাকুজাটিভ কেস। আর অ্যাকুজাটিভ কেসে যেটা ডেয়া ছিল ডেয়াটা ডেন হয়ে যায়, আইন ছিল আইনটা আইনেন হয়ে যাবে, পরিবর্তন শুধু এইটাই। যেরকম এই যে এখানে দেখেন ফোরডেন ফাটা, ফোরডেন ফাটা, ডেয়া ফাটার ছিল এটা কি ছিল ফোরডেন ফাটা, ডেন হয়ে গেছে, এতটুকুই। আর বাকি যেগুলো আছে ফেমিনিন, হ্যাঁ এটা ডি ছিল ডি, আইনে ছিল আইনে, নো চেঞ্জ, হ্যাঁ ফর ডি মুটা। তারপর 9টা ছিল এটা কি ডাস আইন, হ্যাঁ ডাস আইন নো চেঞ্জ, কোনো পরিবর্তন নাই, ফর ডাস কিন্ড, হ্যাঁ আর প্লুরালটা কি ডি, ডি এখানে কি নো চেঞ্জ, ফর ডি কিন্ডার, হ্যাঁ মানে এখানে কি কোনো পরিবর্তন হইতেছে না। ওকে, আচ্ছা তারপর যদি আমরা যাই যে অ্যাকুজাটিভ প্রিপোজিশন লিস্ট, হ্যাঁ অ্যাকুজাটিভ প্রিপোজিশনের কমপ্লিট লিস্টটা এখানে দিয়ে দিছি, হ্যাঁ যেরকম ফর, ফর অর্থ জন্য, হ্যাঁ তারপর অর্থ কি চারপাশে বা নির্দিষ্ট সময় বোঝাতে, বিশ অর্থ পর্যন্ত, অ্যান্টলাং অর্থ বরাবর, রাউচ অর্থ মধ্যে দিয়ে, ওনে অর্থ কি ছাড়া, হ্যাঁ তারপর গেগেন অর্থ বিরুদ্ধে এগেনস্ট, হ্যাঁ। তো এই যে দেখেন এই যে ফিউবের এফ, হ্যাঁ উ ফিউবের উ, হ্যাঁ তারপর এই যে বি, তারপর ই ফিউব, হ্যাঁ তারপর এই যে ডগ ডিও জি। এখানে এই যে প্রত্যেকটা শব্দ থেকে প্রথম অক্ষরগুলো নিয়ে আমাদের কি হয়েছে ফিউব ডগ হয়েছে, এই জিনিসটা মাথায় রাখবেন। হ্যাঁ ফর থেকে এফ, তারপর থেকে উ, তারপর 20 থেকে বি, ঠিক আছে। এইভাবে আসিয়া ফিউব ডগ হয়েছে। আপনারা ফিউব ডগটা মুখস্থ করে ফেললে তখন এইগুলো এমনিতে মনে থাকবে। যেরকম ওই ফিউব, হ্যাঁ ফিউবতে কি ফর, তারপর ইতে হ্যাঁ উতে ইতে কি, তারপর হলো এই যে বিতে 20, হ্যাঁ ইতে অ্যান্টলাং, এইভাবে এইগুলা আপনারা বলতে পারবেন, ঠিক আছে মাথায় রাখবেন। শুধু একটু মনে রাখবেন ফিউব ডগ। ওকে, আচ্ছা এখন আমরা যদি যাই যে ইউজেস অফ অ্যাকুজাটিভ প্রিপোজিশন, হ্যাঁ
মানে অ্যাকুজাটিভ প্রিপোজিশন গুলো আমরা কোথায় ব্যবহার করব, কেন ব্যবহার করব, সবকিছু এখন আমরা একটু ডিটেলসে জানবো। যেরকম ফুর, ফুর অর্থ জন্য। ফুর হলো এমন একটি প্রিপোজিশন যা কোনো ব্যক্তি, বস্তু বা সময়ের প্রতি নির্দেশ করে। এটি মূলত কোনো কিছুর উদ্দেশ্য বা সত্য বোঝায়। ঠিক আছে, ফরটা মানে কারোর জন্য কিছু করা এরকমটা বোঝায়। ওকে, সো এর কাজ কি? ফরের কাজ হলো, এর প্রধান কাজ হলো বেনিফিশিয়ারি, হ্যাঁ, কার জন্য কাজটি হচ্ছে, অথবা ডিউরেশন, হ্যাঁ, কত সময়ের জন্য কাজটি করা হবে তা নির্ধারণ করা। এখন যদি দেখি যে কোথায় এবং আমরা কেন ফরটা ব্যবহার করব, সো সর্বপ্রথম সুবিধাভোগী বা প্রাপক বোঝাতে, বেনিফিশিয়ারি বোঝাতে আমরা ফরটা ব্যবহার করব। কেন? যখন আপনি কাউকে কিছু দিচ্ছেন বা কারো উপকারে কিছু করছেন, তখন আমরা কি ফরটা ব্যবহার করতে পারি। উদাহরণ কি, দাস গেসাঙ্ক ইস্ট ফর মাইনেন ফাতা, হ্যাঁ, যে উপহারটি আমার বাবার জন্য। কার জন্য? বাবার জন্য। এখানে ফাটা উপহারটি গ্রহণ করছে, তাই ফোর বসেছে, হ্যাঁ। আর ডেয়া ফাটা হয়ে গেছে ডেন ফাটা। কারণ কি জানি, যখন আমরা অ্যাকুজাটিভ কেসে যাব তখন মাস্কুলিন যেটা ডেয়া আছে, ডেয়াটা ডেন হয়ে যাবে। এই যে দেখেন, ডেয়াটা ডেন ফাটা হয়ে গেছে, মনে রাখবেন। তারপর সময়ের ব্যাপ্তি বোঝাতে, টাইম ডিউরেশন বোঝাতে আমরা ফুটটা ব্যবহার করব। কেন? ভবিষ্যতে বা সাধারণত ভাবে কত সময়ের জন্য কিছু ঘটেছে বা পরিকল্পনা করা হয়েছে সেটা বোঝানোর জন্য আমরা ফরটা ব্যবহার করতে পারি। ঠিক আছে, উদাহরণ, বিয়া ফাগেন ফর আইনে বউকে নাক বার্লিন। আমরা 1 সপ্তাহের জন্য বার্লিন যাচ্ছি। কয় সপ্তাহের জন্য? 1 সপ্তাহের জন্য বার্লিন যাচ্ছি। সো এখানে মনে রাখবেন, এখানে সাইড ব্যবহার করবেন না। ঠিক আছে, টিপসটা কি, এখানে সাইড ব্যবহার করবেন না। সাইট অতীত থেকে শুরু হয়ে এখনো চলছে এমন বোঝায়, কিন্তু ফুর নির্দিষ্ট সময়কালের পরিকল্পনা বোঝায়। ঠিক আছে, মানে এটা একটা নির্দিষ্ট সময় বোঝাবে ফুরটা। তারপর 3 নাম্বারটা হলো কি, দাম বা বিনিময় বোঝাতে, প্রাইস অথবা এক্সচেঞ্জ বোঝাতে আমরা ফুরটা ব্যবহার করতে পারি। আমরা কেন ফুর ব্যবহার করব? যখন টাকার বিনিময়ে কিছু কেনা হয়, হ্যাঁ, সেটা বুঝাইতে আমরা ফুরটা ব্যবহার করব। আমরা যখন কোনো কিছু দাম বা বিনিময় বোঝাতে যাব, প্রাইস বা এক্সচেঞ্জ, তখনও আমরা ফুরটা ব্যবহার করতে পারি। তো কেন ব্যবহার করব? যখন টাকার বিনিময়ে কিছু কেনা হচ্ছে তখন আমরা এখানে ফুরটা ব্যবহার করতে পারি। যেরকম উদাহরণ যদি দেখি, যে ich habe das Auto for 5000 Euro gekauft, হ্যাঁ, যে আমরা 5000 ইউরো দিয়ে গাড়িটি কিনেছি, হ্যাঁ, 5000 Euro gekauft। ওকে, সো যেখানে কি আমরা টাকার বিনিময়ে কিছু কেনা হইতেছে, সেই জন্য কি ফুরটা ব্যবহার করছি। এখন যদি আসি উমের কাছে, উম অর্থ কি অ্যারাউন্ড বা এট, হ্যাঁ, এটা কি চারপাশ বা নির্দিষ্ট সময় বোঝায়। সো কোনো একটির কোনো কিছুর চারপাশ বা কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দেশ করে। ঠিক আছে, এটি স্থানিক, স্প্যাটিয়াল বা ক্লানিক, হ্যাঁ, টেম্পোরাল উভয় অর্থে ব্যবহৃত হয়। ঠিক আছে, মানে এটা স্থান এবং কাল যেটা, হ্যাঁ, মানে স্থান এবং সময় উভয় অর্থে ব্যবহৃত হয়। সো ফুরের উমের কাজটা কি? উমের কাজ হলো কোনো বস্তুর অবস্থান, হ্যাঁ, বৃত্তকারে বোঝানো বা ঘড়ির কাঁটায় নির্দিষ্ট সময় নির্দেশ করে। এখন কোথায় এবং কেন ব্যবহার করব? সো স্থান বা অবস্থান বোঝাতে, ঠিক আছে, অ্যারাউন্ড, এটা বোঝাতে আমরা উমটা ব্যবহার করব। কেন ব্যবহার করব? যখন কেউ বা কিছু কোনো বস্তুর চারপাশে ঘুরে বা অবস্থান করে, ঠিক আছে, তখন আমরা উমটা ব্যবহার করতে পারি। যেরকম বিয়া জিরসেন উমডেন টিস, হ্যাঁ, আমরা টেবিলের হয়ে চারপাশে বসে আছি, হ্যাঁ, টেবিলের আমরা গোল হয়ে টেবিলের চারপাশে বসে আছি। ঠিক আছে, চারপাশে। তারপর নির্দিষ্ট সময় বোঝাতে আমরা কি উমটা ব্যবহার করতে পারি, এক্সাক্ট টাইম। কেন? ঘড়ির কাঁটায় ঠিক কয়টা বাজে বা কখন কাজ শুরু হবে তা বলতে আমরা উমটা ব্যবহার করতে পারি। যেরকম দেয়ার কোর্স বিগেন টু সেন উহা, হ্যাঁ, কোর্সটি শুরু হবে 10টায়। কয়টায়? 10টায়, নির্দিষ্ট সময়। তারপর তুলনা বা পরিবর্তন বোঝাতে আমরা কি ব্যবহার করতে পারি? উমটা ব্যবহার করতে পারি। যে কেন ব্যবহার করব? কোনো সংখ্যা বা দাম কতটুকু বাড়লো বা কমলো তা বোঝাতে আমরা উম ব্যবহার করতে পারি। যদি আমরা যাই যে 3 নাম্বার, সেটা কি রাউজ। রাউজ অর্থ কি থ্রো বা মধ্য দিয়ে। সো রাউজ মানে হলো কোনো কিছুর এক পাশ দিয়ে প্রবেশ করে অন্য পাশ দিয়ে বের হওয়া, হ্যাঁ, এটি মূলত ভেদ করা বা অতিক্রম করা বোঝায়। এখন এই রাউচের কাজটা কি? এর কাজ হলো চলাচলের পথ যেটা, হ্যাঁ, পাথ নির্দেশ করে, অথবা কি কোনো মাধ্যমে, হ্যাঁ, মিডিয়াম বা উপায় বর্ণনা করা হয়। সো আমরা কোথায় এবং কেন ব্যবহার করব? শারীরিক অতিক্রম বোঝাতে আমরা রাউচটা ব্যবহার করতে পারি। কেন? যখন আপনি কোনো বন, পার্ক, টানেল বা শহরের ভিতর দিয়ে যান তখন আমরা কি এই রাউচটা ব্যবহার করতে পারি। যেরকম বিয়া গেহেন রাউচ দেন পার্ক, হ্যাঁ, আমরা পার্কের মধ্যে দিয়ে যাচ্ছি। এটা কি পার্কের এক গেট দিয়ে ঢুকে অন্য গেট দিয়ে বের হচ্ছেন, এটা বোঝায়। তারপর আমরা কোনো মাধ্যম বা উপায় বোঝাতেও ব্রাউজটা ব্যবহার করতে পারি। যেরকম কেন? যখন কোনো ব্যক্তি বা বস্তুর সহায়তায় আপনি কিছু অর্জন করছেন। যেরকম ich habe die Nachricht raus einen Freund bekommen, হ্যাঁ, মানে এই খবরটি আমি আমার এক বন্ধুর মাধ্যমে পেয়েছি। কার মাধ্যমে? বন্ধুর মাধ্যমে। সো সেই ক্ষেত্রে আমরা ব্রাউজটা ব্যবহার করতে পারি। সো
আমরা এখন যদি দেখি ওনে, ওনে অর্থ কি উইদাউট বা ছাড়া। ওনে হলো কোনো কিছুর অনুপস্থিতি বা অভাব নির্দেশক। হ্যাঁ, এটি মিট উইথের ঠিক বিপরীত। হ্যাঁ, মিট অর্থ উইথ আর ওনে অর্থ কি উইদাউট। ওকে, সো এর কাজ হলো বাক্যের সাবজেক্ট বা অবজেক্ট থেকে কাউকে বা কিছুকে বাদ দেওয়া। হ্যাঁ, এখন কোথায় এবং কেন ব্যবহার করব? যখন কাউকে বা কিছু বাদ দিয়ে কাজ করা বোঝাতে, যখন সঙ্গী বা প্রয়োজনীয় উপকরণ ছাড়াই কাজ সম্পন্ন হয়, যেরকম স্ট্রেংকে কাফে ওনে সুকা। হ্যাঁ, আমি চিনি ছাড়া কফি খাই। এখানে এই যে চিনিটা কি ধরেন প্রয়োজনীয় একটা উপকরণ, সো এটা বাদ দিয়ে করতেছি, সেই জন্য ওনে। ওনের পর নির্দিষ্ট বস্তু যেমন চিনি, টাকা, ভয় থাকে, তবে আর্টিকেল বসে না। হ্যাঁ, অন্যের পরে যখন কোনো নাউন আসবে, সেই নাউনের কি হবে? আর্টিকেলটা বসবে না। নির্দিষ্ট ব্যক্তি হলে অ্যাকুজাটিভ আর্টিকেল বসে। ঠিক আছে, নির্দিষ্ট ব্যক্তি হলে। উদাহরণ, এয়া কম্পট ওনে রাইনেন ব্রুডা। হ্যাঁ, সে তার ভাইকে ছাড়াই এসেছে। ঠিক আছে, এই জিনিসগুলা মাথায় রাখবেন। এখন যদি দেখি বিশ, বিশ অর্থ কি আনটিল পর্যন্ত। বিশ হলো কোনো কাজ বা গতির শেষ সীমা বা ডেডলাইন নির্দেশক শব্দ। এটি এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত এই ধারণাটি দেয়। ঠিক আছে, এটি কি এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত এই ধারণাটি দেয়। ওকে, সো এইটার বিশের প্রধান কাজ কি? এর প্রধান কাজ হলো সময় এবং দূরত্বের একটি চূড়ান্ত বিন্দু লিমিট টেনে দেওয়া, যার পরে আর কোনো কিছু ঘটবে বা যাওয়া হবে না। হ্যাঁ, ঘটবে না বা যাওয়া হবে না। এখন আমরা কোথায় এবং কেন ব্যবহার করব? সো সময়ের সীমা বোঝাতে। হ্যাঁ, যে কোনো কাজ কখন শেষ হবে বা কতক্ষণ পর্যন্ত চলবে তা নির্দিষ্ট করতে আমরা বিশটা ব্যবহার করব। যেরকম ইস আর বেটে বিশ ফ্রাইটাক, আমি শুক্রবার পর্যন্ত কাজ করব। বিশের পরে যদি আর্টিকেল ছাড়া দিন, মাস এবং জায়গার নাম বসে, তখন এটি স্বাধীনভাবে অ্যাকুজাটিভ হিসেবে কাজ করে। ঠিক আছে, বিশের পরে আর্টিকেল ছাড়া কি আসে? দিন, মাস বা জায়গার নাম, তখন এটি স্বাধীনভাবে অ্যাকুজাটিভ হিসেবে কাজ করে, মনে রাখবেন। তারপর দূরত্বের শেষ সীমা বোঝাতে, যাত্রা বা গতি কোথায় গিয়ে শেষ হবে তা বোঝাতে। যেরকম ডাইজার সুক ফিয়াট বিস মুনশেন। হ্যাঁ, এই ট্রেনটি মিউনিক পর্যন্ত যাবে। ঠিক আছে, তারপর অন্য প্রিপোজিশনের সাহায্যকারী হিসাবে বিশটা ব্যবহৃত হয়। যেরকম বিশ একটি আর্টিকেল যুক্ত নাউনের আগে বসলে প্রায় ডাটিভ প্রিপোজিশন এর সাহায্য নেয়। যেরকম গেহেনজি বিস সুয়া, এখানে দেখেন গেহেনজি গেহেনজি বিস সুয়া ক্রাইসুং। হ্যাঁ, আপনি মুর পর্যন্ত যান। ঠিক আছে, এখানে এই যে মুর পর্যন্ত যাইতে বলা হইতেছে। এখানে বিশের কারণে সু বসেনি, সু বসার কারণে নাউন। হ্যাঁ, ডি ক্লাইসুম, এখানে কি ডাটিভ। হ্যাঁ, সুয়া ক্লাইজুং হয়েছে। তাই বিশের খাঁটি অ্যাকুজাটিভ ব্যবহার সাধারণত আর্টিকেল ছাড়া হয়। ঠিক আছে, আর্টিকেল ছাড়া বিশটা আর কি তার যে সঠিক ব্যবহার বা যতটুকু করা প্রয়োজন সে করতে পারে। এখন যদি দেখি 7 নাম্বারটা অ্যান্টলাং। হ্যাঁ, অ্যালং মানে বরাবর। সো অ্যান্টলাং হলো সমান্তরাল গতির নির্দেশক। এটি কোনো নির্দিষ্ট বস্তুর যেমন রাস্তা, নদী পার, হ্যাঁ বা পাশ দিয়ে সমানভাবে বা সমান্তরালভাবে চলা বোঝায়। এর প্রধান কাজ কি? এর প্রধান কাজ হলো চলাচলের সমান্তরাল পথ নির্দেশ করা। কোথায় এবং কেন ব্যবহার করব? সমান্তরাল গতিপথ বোঝাতে। হ্যাঁ, যে যখন আপনি কোনো রাস্তা বা নদীর পাশ দিয়ে চলেন, বিয়া গেহেন ডেন ফুস এন্টলাং, আমরা নদীটি বরাবর হাঁটছি। এন্টলাং ব্যবহারের গোল্ডেন রুল হলো এটি যখন অ্যাকুজাটিভ হয় তখন এটি নাউনটির পরে বসে। হ্যাঁ, প্রিপোজিশন একটা কি নাউনের পরে বসবে। ডেয়া ফুস হয়ে যায় ডেন ফুস, ডেয়া ফুসটা ডেন ফুস হয়ে যাবে, শুধু এই যে এন্টলাং যেটা এটা শেষে বসবে। ওকে, বাক্যে জোর দেওয়ার জন্য, হ্যাঁ গতির পথকে জোর দিয়ে বা স্পষ্ট করে বোঝাতে আমরা এন্টলাংটা ব্যবহার করতে পারি। যেরকম ফাগেন জি ডি হাউস স্ট্রাসে এন্টলাং। হ্যাঁ, আপনি প্রধান সড়কটি বরাবর যান। ওকে, এরকম। এখন যদি আমরা এই অ্যাকুজাটিভ প্রিপোজিশনের লিস্টটা দেখি, যে যেরকম ফুর, ফুর অর্থ কি? যে এখানে মূল কাজ, তারপর মনে রাখার কিওয়ার্ড মনে রাখবেন যেভাবে। হ্যাঁ, ফুরটা হলো কারোর জন্য কিছু করা বা সময়ের ব্যাপ্তি বোঝাতে আমরা ফুরটা ব্যবহার করতে পারি। এটা হলো কি রিসিভার বা ডিউরেশন বোঝায়। তারপর ওমটা কি চারপাশে অবস্থান বা নির্দিষ্ট সময় বোঝায়। তারপর ড্রাউচ, ড্রাউচটা কি ভেতর দিয়ে যাওয়া বা মাধ্যম বোঝায়। ওনেটা কি বাদ দেওয়া বা অনুপস্থিতি বোঝায়। তারপর গেগেন, গেগেনটা কি? এটা বিরোধিতা, ধাক্কা বা আনুমানিক সময় বোঝায়। আর বিশটা কি শেষ সীমানা বা ডেডলাইন বোঝায়, পর্যন্ত। হ্যাঁ, এনপ্লাগ, এনপ্লাগ মানে কি সমান্তরাল ভাবে চলা। হ্যাঁ, বা একটা সমান্তরাল রাস্তা ধরে যাওয়া, এরকম বোঝায়। এখন যদি আমরা সামারি দেখি যে এদের কাজ এক কথায় ফুরটা উদ্দেশ্য বা প্রাপক ঠিক করা অর্থে ব্যবহৃত হয়। যে কার জন্য? তোমার জন্য, আমার জন্য। এই যে জন্য, ওমটা কি চারপাশ বা নির্দিষ্ট বিন্দু ঠিক করা। হ্যাঁ,
চারপাশে কোনো কিছু থাকলে ব্যবহার করতে পারি। তারপর নির্দিষ্ট সময় বুঝাইতে, হ্যাঁ, সেন উহা 10টা বাজে, হ্যাঁ, এরকম টা ব্যবহার করতে পারি। ড্রাউস অর্থ কি? ভিতর দিয়ে পথ তৈরি করা, হ্যাঁ, মানে ভিতর দিয়ে বা কোনো মাধ্যম দিয়ে যাওয়া, পার্কের মধ্যে দিয়ে, বনের মধ্যে দিয়ে, হ্যাঁ, সিটির মধ্যে দিয়ে, এরকম। ওনে অর্থ কাউকে বাদ দেওয়া, হ্যাঁ, বা কাউকে ছাড়া, যেরকম চিনি ছাড়া চা, হ্যাঁ, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, ওই রকম ছাড়া। গেগেন অর্থ কি? বিরোধিতা বা মুখোমুখি হওয়া, ঠিক আছে। গেগেন মানে কি? যে এগেনস্ট বা বিরুদ্ধে, হ্যাঁ, আমি তোমার বিরুদ্ধে আন্দোলন করব, হ্যাঁ, এই যে বিরুদ্ধে। বিষটা কি? শেষ সীমানা টানা, এটা আর কি পর্যন্ত বোঝায়। আমি 10টা পর্যন্ত থাকবো, আমি ঢাকা পর্যন্ত যাব, এই যে পর্যন্ত। তারপর এন্টলাং অর্থ কি? পাশ দিয়ে সমান্তরাল ভাবে চলা, মানে আমি এই রাস্তার সমান্তরাল ভাবে চলবো, আমি এই নদীর পাশ দিয়ে সমান্তরাল ভাবে যাব, এরকম, হ্যাঁ, মনে রাখবেন। এখন যদি এখানে এক্সাম্পল দেখি যে ফোর, হ্যাঁ, ফোরটা আসলে আমরা কখন ব্যবহার করব, ঠিক আছে। যেরকম ডাচ গেসাং ইস্ট ফর ডিশ, হ্যাঁ, মানে এটা তোমার জন্য। তো এই যে এই জিনিসগুলো আপনারা পিডিএফ দেখে পড়ে নেবেন, হ্যাঁ। এখানে প্রত্যেকটা ইয়ার জন্য উদাহরণ দেওয়া আছে, হ্যাঁ, মানে কোন প্রিপোজিশনটা কোথায় বসবে, কিভাবে বসবে, সেটার জন্য উদাহরণ বাংলা অর্থ দেওয়া আছে, হ্যাঁ, আর এখানে কিওয়ার্ডও দেওয়া আছে। তো এগুলো আপনারা একটু কষ্ট করে পড়ে নেবেন। এমনিতে ক্লাস অনেক বড় হয়ে গেছে, আমি যদি সবগুলো পড়তে যাই তাহলে আরো সময় চলে যাবে। এখন দেখেন যে সর্বশেষ যেটা, সেটা হলো আমাদের মডেল টেস্ট, হ্যাঁ, মানে এই পর্যন্ত আমরা যা পড়লাম সেটা সলভ করব, বা সেটা আমরা কতটুকু শিখতে পারলাম সেটা বুঝবো কিভাবে? আপনারা যখন এই মডেল টেস্ট বা ওবং পার্টটা করবেন, তখন আপনারা বুঝতে পারবেন যে আপনারা কতটুকু শিখতে পারলেন, তার একটা নমুনা। সো এখানে আমাদের 10টা টাইল আছে, 10টা টাইলে আপনারা সলভ করবেন। এখন 1 নাম্বার টাইল যেটা, সেটা হলো মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, হ্যাঁ। এখানে সঠিক প্রিপোজিশন কোনটা বসবে সেটা আপনারা কনটেক্সটটা পড়ে বসাবেন, 1 নাম্বার টাইল। 2 নাম্বার টাইল হলো বা টাইল সুয়াই হলো লুকস এন্ড টেক্সট, হ্যাঁ, মানে এখানে সঠিক শব্দ বসান। এই যে নিচের বক্স থেকে সঠিক শব্দটি নিয়ে শূন্যস্থান পূরণ করুন। এখানে শূন্যস্থান দেওয়া আছে, সঠিক শব্দ কোনটা বসবে সেটা নিয়ে আপনারা শূন্যস্থানগুলো পূরণ করবেন। তারপর 3 নাম্বার টাইলটা হলো আর্টিকেল ট্রেনিং, হ্যাঁ, মানে কেস পরিবর্তন। সো নির্দেশনা আকুজাটিভ নিয়ম অনুযায়ী সঠিক আর্টিকেল ডেন ডি ডাস আইনেন বসাবেন, হ্যাঁ। এখানে যেটা দেওয়া আছে যেটা বসবে, যেরকম ফর আইনের ফ্রয়েন্ট, হ্যাঁ, ডেয়ার ফ্রয়েন্ট আইনের ফ্রয়েন্ট, ঠিক আছে। এইভাবে সঠিক আর্টিকেল গুলো বসাবেন। 4 নাম্বার টেলটা কি? যে প্রোনোমেন, সর্বনামের পরিবর্তন, হ্যাঁ। এখানে কি ব্র্যাকেটের শব্দটিকে সঠিক আকুজাটিভ প্রোনাউনে কি করবেন? রূপান্তর করবেন। যেরকম ইসটা মিস হয়ে যায়, ডুটা ডিশ হয়ে যায়, ইয়াটা ইন হয়ে যায়। সো এইভাবে পরিবর্তন করবেন, হ্যাঁ, মানে এই পার্সোনাল প্রোনোমেন গুলো আকুজাটিভ কেজে নিয়ে যাবেন। 5 নাম্বার টেলটা হলো জাজ ভাও, হ্যাঁ, বাক্য গঠন। এখানে বাক্যগুলো এলোমেলো দেওয়া আছে, এগুলা সাজায় লিখবেন, ওকে। 6 নাম্বার টেলটা হলো ফেল আর ফিন্দেন, হ্যাঁ, মানে এখানে কিছু ভুল আছে, প্রত্যেকটা বাক্যে গ্রামাটিক্যাল কিছু ভুল আছে, এই ভুলগুলা খুঁজে বের করে সঠিক বাক্যটি লিখবেন, ঠিক আছে। তারপর 7 নাম্বারটা হলো উভাররেটসুম, হ্যাঁ, বাংলা থেকে জার্মান ভাষায় ট্রান্সলেট করবেন। এখানে যেই বাক্যগুলো দেওয়া আছে এগুলা বাংলায় দেওয়া আছে, এগুলা জার্মান ভাষায় লিখবেন। তারপর 8 নাম্বার টাইলটা হলো বাস পাস্ট সুসামেন, হ্যাঁ, মানে দুইটা একসাথে ম্যাচ করবেন, ঠিক আছে। দুইটা একসাথে ম্যাচ করবেন, টেবিল আর কি, এর সাথে বি, কোনটার সাথে কোনটা মিলবে সেটা মিলাবেন। আর 9 নাম্বারটা হলো এন্টলাং স্পেশাল, হ্যাঁ, মানে অবস্থান প্র্যাকটিস। এটা হলো একটা স্পেশাল, এই যে এখানে ইয়াটা দেখেন, হ্যাঁ, যে নির্দেশনা এন্টলাং ব্যবহার করে বাক্যগুলো পুনরায় লিখুন, মনে রাখবেন এন্টলাং শেষে বসে। এখানে যে এই বাক্যগুলাতে কি করবেন? এন্টলাং ব্যবহার করবেন। এন্টলাং ব্যবহার করে বাক্যগুলাকে নতুন করে লিখবেন। যেরকম এই যে দেয়া ভেগ, হ্যাঁ, ইজ গেহে দেন ভেগ এন্টলাং, হ্যাঁ, এভাবে লিখবেন। 10 নাম্বার টাইলটা হলো কি মিক্স গ্যাপ ফিল, হ্যাঁ, এখানে সম্পূর্ণ মিক্স দেওয়া আছে, ঠিক আছে, একটা ইমেল দেওয়া আছে, এখানে কোন প্রিপোজিশনটা বসবে সেটা বসাবেন, ওকে। 10 নাম্বার টাইল এই পর্যন্তই। আর এই যে এইখানে আমাদের আরো কিছু দেওয়া আছে মডেল টেস্ট, ওই এইগুলো আপনারা সলভ করার ট্রাই করবেন, যেহেতু এটা আমাদের অনেক বড় একটা টপিক, আর এটা আমরা যতক্ষণ পর্যন্ত ভালোভাবে না শেষ করব ততক্ষণ আমাদের সমস্যা থেকে যাবে। এই যে এখানে দেখেন লেভেল 1, হ্যাঁ, সহজ যেটা আইনফাক, হ্যাঁ, এখানে দৈনন্দিন কেনাকাটা একটা থিম দেওয়া আছে, এই থিম অনুযায়ী আপনারা এই যে গল্পটা পড়বেন, পড়ে কোথায় কোন আর্টিকেলটা বসবে সেখানে আপনি বসাবেন। 2 নাম্বারটা হলো এটা হলো একটা মাঝারি টাইপের, ঠিক আছে। সো এটা ওইটা থেকে আর একটু কঠিন। সো এটা হলো কি থিমটা কি? যে ভ্রমণ ও নির্দেশিকা, হ্যাঁ, মানে এই যে এই থিমটা পড়বেন, থিমটা পড়ে কোথায় কোন ইয়াটা বসবে, হ্যাঁ, কোন প্রিপোজিশনটা বসবে সেটা বসাবেন। আর 3 নাম্বারটা হলো এটা হলো কঠিন, হ্যাঁ, সবেয়া। সো এখানে থিমটা কি দেওয়া? অফিস এবং মিটিং, হ্যাঁ, মানে এইখানে কোনটা বসবে সেটা আপনি বসাবেন, ঠিক আছে, কোন প্রিপোজিশনটা বসবে। সো এটা আর কি কঠিন। আর এখন যদি দেখি যে এখানে কিছু দেওয়া আছে যে এগুলো আপনারা সলভ করবেন, ঠিক আছে, যে এখানে কোনটা কি হবে।
এটা ভালোভাবে দেখবেন, দেখলে বুঝতে পারবেন। এই যে 1 নাম্বার লেভেল, হ্যাঁ 20 এটা কি কফির জন্য। তো এখানে আপনারা লেখার ট্রাই করবেন, হ্যাঁ সম্পূর্ণ এটা। তারপর কি 4, হ্যাঁ রাতের খাবারের জন্য। বাক্যগুলো আর কি নিজে থেকে তৈরি করার ট্রাই করবেন, হ্যাঁ। কারেকশন দ্য স্টিক্স অ্যাকুজাটিভ প্রিপোজিশন, হ্যাঁ। এখানে ওম ব্যবহার করলে অর্থ হবে কি ঠিক 10টায়। সো এভাবে এগুলা আপনারা কি করবেন, এগুলা দিয়ে সম্পূর্ণ একটা বাক্য লেখার ট্রাই করবেন, হ্যাঁ এই প্রিপোজিশন গুলো দিয়ে। তারপরে এটা হলো মিডিয়াম, হ্যাঁ এখানে এই প্রিপোজিশন গুলা দিয়ে কি করবেন, যে নিজেদের মতো করে একটা বাক্য তৈরি করবেন। আর এখানে কিন্তু আপনাদের ক্লু দেওয়া আছে টানেলের ভেতর দিয়ে। সো যে টানেলের ভিতর দিয়ে আমি যাই, সে যায়, এরকম করে বাক্য তৈরি করবেন। আর এটা হলো হার্ড, হ্যাঁ মানে সবচেয়ে কঠিন। সো এগুলো দিয়ে কি করবেন, হ্যাঁ বাক্য তৈরি করবেন, যে আপনার জন্য, হ্যাঁ আপনার জন্য একটি বই, হ্যাঁ আপনার জন্য একটি খাতা, ডয়েচে বাক্যগুলো তৈরি করবেন। সো এই পর্যন্ত যদি আপনারা আসতে পারেন, তাইলে অ্যাকুজাটিভ প্রিপোজিশন নিয়ে আল্লাহর রহমতে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে। আর সো ভালোভাবে সবাই পড়ার ট্রাই করবেন। আমরা যে ক্লাসগুলো দিতেছি এখন থেকে আমরাও ট্রাই করব রেগুলার ক্লাসগুলো দেওয়ার জন্য। আপনারাও ক্লাসগুলো করবেন। আর যারা ক্লাসগুলো করতেছেন দয়া কইরা একটা করে একটু কমেন্ট করবেন, হ্যাঁ যে আপনারা ক্লাসগুলো করতেছেন। আর যদি আপনারা বলেন যে রেগুলার ক্লাসগুলো দেন, তাহলে আমরা A1 প্লেলিস্টটা খুব তাড়াতাড়ি শেষ করে দিব। তার জন্য আপনারা কি করবেন, কমেন্ট করতে হবে কিন্তু, যে ভাইয়া রেগুলার ক্লাসগুলো দেন, বা আমাদের ক্লাসগুলো কোথায় ভালো লাগে, বা আমাদের অনেক জায়গায় গ্যাপ থাকতে পারে, বা কোনো জায়গায় ভুল থাকতে পারে। যদি গ্যাপ থাকে বা কোনো জায়গায় ভুল থাকে, সেগুলো আমাদের একটু ফাইন করাই দিতে পারেন, বা কিভাবে ক্লাসগুলো নিলে আরো ভালো হয়। সো গঠনমূলক যে কমেন্টগুলো আছে সেগুলো অবশ্যই করতে পারেন। তো এই যে আমাদের যে পিডিএফটা দেখছেন, এই পিডিএফ এর টা যদি আপনাদের প্রয়োজন হয়, কি করতে হবে, সম্পূর্ণ ক্লাসটা দেখতে হবে। যারা সম্পূর্ণ ক্লাসটা দেখছেন এতক্ষণে, আমাদের পিডিএফ এর পাসওয়ার্ডটা পেয়ে যাওয়ার কথা, কারণ পিডিএফ এর পাসওয়ার্ডটা বাক্যের 2টা পার্টে দেওয়া আছে। ধরেন এই যে একদম আমাদের ক্লাসের শুরুতে দেওয়া আছে মডেল, এবং এই যে শেষে ধরেন মাত্র দিলাম টেস্ট। যখন আপনারা এই সম্পূর্ণটা একসাথে দিবেন, মডেল টেস্ট, হ্যাঁ পাসওয়ার্ড একসাথে লিখবেন, তখনই কিন্তু পিডিএফটা ওপেন হবে। যদি এক পার্ট দেন তাহলে হবে না, 2টা পার্টে পাসওয়ার্ড দেওয়া, 2টা পার্ট যখন একসাথে দিবেন তখনই পিডিএফটা খুলবে। সো সবাই বাড়ির কাজগুলো করবেন, কইরা আমাদের ফেসবুক গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে আপনারা জয়েন হইতে পারেন। জয়েন হয়ে সেখানে বাড়ির কাজগুলো দিতে পারেন, আমরা দেখতে পারি। আর এই যে আপনারা যে আমাদের ক্লাসগুলা করতেছেন, এই যে এই ক্লাসগুলোর পরেও প্রত্যেক শুক্রবারে আমাদের ফ্রি ক্লাস হয়। তো আমাদের ফ্রি ক্লাসে জয়েন করার জন্য কি করতে হবে, এই যে দেখেন ভিডিওর যে ক্লাসে যে ডেসক্রিপশন বক্স, এখানে আমাদের ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। এই গ্রুপগুলোতে আপনারা জয়েন করেন। যদি জয়েন করেন তাহলে আপনারা এখানে আমাদের লিঙ্কগুলো পেয়ে যাবেন, ঠিক আছে। আর তখন শুক্রবারের ফ্রি ক্লাসগুলোতে জয়েন করতে পারবেন। তো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই ছিল। আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন। তো দেখা হবে নতুন কোনো ক্লাসে। তার আগ পর্যন্ত আল্লাহ হাফেজ, বিদায়।